পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ত্রাস এডলফ হিটলার ৬০ লক্ষ ইয়াহুদিকে হত্যা করার পরও মৃত্যুর পূর্বে ইয়াহুদিদের দোষী করে একটি গোপন চিঠি লিখে গিয়েছিলেন। কী ছিল সেই চিঠিতে? কেন তিনি মৃত্যু নিশ্চিত জেনেও তার বান্ধবীকে মৃত্যু ২৪ ঘন্টা পূর্বে বিয়ে করেছিলেন? কেন তার স্ত্রী তার সাথে বিষ খেয়ে আত্মহত্যা করে? এডলফ হিটলার ও ইয়াহুদি নিধন নিয়ে অজানা আরও তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের ইউনিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। অস্ট্রিয়ার বেভেরিয়ার মাঝামাঝি ব্রানাউ নগরীতে ১৮৮৯ সালের ২০ এপ্রিল হিটলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। ছোটবেলা থেকেই হিটলার ছিলেন একঘেয়ে, জেদি এবং রকচটা। সামান্য কারণেই তিনি রেগে উঠতেন এবং অকারণে শিক্ষকদের সাথে তর্ক করতেন, এমনকি আক্রমণও করতেন। পড়াশোনার চেয়ে তিনি ছবি আঁকতে বেশি পছন্দ করতেন। প্রথম জীবনে চিত্রশিল্পী হতে চাইলেও পরবর্তীতে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব ইতিহাসের সেরা খলনায়কদের একজন। বলছিলাম ফ্যাসিবাদের জনক এবং নাৎসি বাহিনীর কুখ্যাত স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের কথা। হিটলারের বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে সামান্য চাকরিজীবী ছিলেন। বাবার ইচ্ছে ছিল তার ছেলে স্কুলে পড়াশোনা শেষ করে কোনো চাকরি জুটিয়ে নেবে, কিন্তু বাবার ইচ্ছের বিরুদ্ধে স্কুল ছেড়ে দিয়ে তিনি স্থানীয় এক আর্ট স্কুলে ভর্তির জন্য চেষ্টা করেন। সেখানে ভর্তি হতে না পারায় তিনি একটা বেসরকারি স্কুলে ভর্তি হন, কিন্তু কয়েক মাস পর অর্থের অভাবে স্কুল ছেড়ে দিতে হয়। ১৯০৩ খ্রিস্টাব্দে হিটলারের বাবা মারা যান। বাবা রেখে যাওয়া পেনশন এবং সঞ্চিত অর্থ দিয়ে কোনো মতে তাদের সংসার চলতে থাকে। ১৯০৭ সালে তার মা মারা যাবার পর হিটলার একেবারে নিশ্চয় হয়ে পড়েন। একসময় ভাগ্য অন্বেষণে তিনি ভিয়েনায় যান। সেখানে একজন সাধারণ দিনমজুর এবং জল রঙের চিত্রশিল্পী হিসেবে জীবিকা নির্বাহ করা শুরু করেন। তখন ইহুদিরাই জার্মানির অধিকাংশ কলকারখানা এবং সংবাদপত্রের মালিক ছিল, কিন্তু তিনি কিছুতেই মানতে পারছিলেন না যে জার্মানি দেশে বসেই ইহুদিরা জার্মানিদের উপর প্রভুত্ব করবে। এই পৃথিবীতে ইহুদিরা শান্তিতে কোনো ধর্মের মানুষকে কাজও করতে দিবে না, বসবাসও করতে দিবে না। তখন থেকে তার অন্তরে ইহুদিদের প্রতি বিদ্বেষ জেগে ওঠে। ১৯১২ সালে তিনি ভিয়েনা ছেড়ে চলে আসেন মিউনিকে। এখানে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে ২ বছর পার করেন এবং ১৯১৪ সালের ফেব্রুয়ারিতে তিনি অস্ট্রিয়ার সামরিক বাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করেন। তবে স্বাস্থ্যগত কারণে তিনি সৈনিক হওয়ার সুযোগ পাননি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে জার্মানির সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধে সাহসিকতা এবং বীরত্বের স্বীকৃতিস্বরূপ ১৯১৪ সালের ডিসেম্বরে তিনি সেকেন্ড ক্লাস আয়রন ক্রস লাভ করেন। ১৯১৫ সালের আগস্টে তাকে ফার্স্ট ক্লাস আয়রন ক্রস দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যাওয়ায় হিটলার প্রচণ্ড মুচড়ে পড়েন এবং তার মাঝে জার্মানির জাতীয়তাবাদ আরও তীব্র হয়ে ওঠে। যুদ্ধ পরবর্তী সময়ে বিপ্লবী একটি দল জার্মান ওয়ার্কার্স পার্টির উপর হিটলারকে কড়া নজর রাখার জন্য পাঠানো হয়, কিন্তু এই দলের আদর্শে প্রভাবিত হয়ে ১৯১৯ সালে তিনি নিজেই জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন। এভাবে তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয়। ১৯২০ সালের এই দলের প্রচারের দায়িত্ব দেওয়া হয় হিটলারকে। একই বছর দলের নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি, যা পরবর্তীতে নাৎসি পার্টি নামে পরিচিত হয়। ১৯২০ সালের ২৪শে ফেব্রুয়ারি প্রথম নাৎসি দলের সভা ডাকা হয়। হিটলার এই সভায় তার ২৫ দফা দাবি পেশ করেছিলেন এবং স্বস্তিকা চিহ্নযুক্ত দলের পতাকা প্রকাশ করেন। ক্রমশ নাৎসি দলের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে ৩ বছরের মধ্যে দলের সদস্য সংখ্যা হয়ে যায় প্রায় ৫৬,০০০। ১৯২১ সালে তিনি নাৎসি পার্টির চেয়ারম্যান পদে নিযুক্ত হন। ১৯৩০ সালে জার্মানির করুণ পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি অর্থনৈতিক মন্দা, ইহুদি আধিপত্য এবং ভার্সাই চুক্তির বিরুদ্ধে জনমত গড়তে থাকেন। ১৯৩২ সালে তিনি জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন। ক্ষমতা দখলের জন্য তিনি ঘৃণ্য রাজনৈতিক চর্চা শুরু করেন। বিরোধী দলের মধ্যে নিজের দলের লোক প্রবেশ করিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ১৯৩৩ সালে হিটলার ভার্সাই চুক্তির শর্তগুলো মানতে অস্বীকার করেন এবং নিজের শক্তি এবং ক্ষমতা বিস্তারে মনোযোগী হন। এরপর ১৯৩৪ সালে তৃণমূল থেকে উঠে আসা চৌকস হিটলার এক পর্যায়ে রাষ্ট্রপতির পরিবর্তে জার্মান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা ফুয়েরার হিসেবে ঘোষণা করেন এবং অল্পদিনের মধ্যেই নিজেকে দেশের অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৩৫ সালে তিনি এক নতুন আইন চালু করেন। সেই আইনের মাধ্যমে তিনি দেশের নাগরিকদের ২টি ভাগে বিভক্ত করেন, কারণ তিনি শুরু থেকেই চেয়েছিলেন তার দেশে একজন ইহুদিকেও থাকতে দেবেন না। তাই কৌশল করে এই আইনে ইহুদিরা জার্মানিতে বসবাসের অধিকার পেলেও নাগরিকত্ব কিন্তু হারিয়ে ফেলে। হিটলার তার সমস্ত ক্ষমতা নিয়োগ করলেন সামরিক শক্তি বৃদ্ধিতে। বিশ্বজয়ের স্বপ্নে মত্ত হয়ে ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মান বাহিনী তার পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডকে আক্রমণ করে এবং সেই দিন থেকেই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বজুড়ে একের পর এক ইহুদি শক্তিকে হত্যার মধ্য দিয়ে একের পর এক দেশ দখল করতে থাকলেন হিটলার। ৩ বছরে হিটলার প্রায় ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। তখনকার মানবাধিকার কর্মীরা তাকে যতই প্রশ্ন করত, কেন আপনি নৃশংসভাবে নিরপরাধ ইহুদিদের হত্যা করছেন, তখন তিনি বলতেন, আমি ১০ লক্ষ ইহুদিকে এখনও হত্যা করতে পারিনি, ৬০ লক্ষকে করেছি। এই ১০ লক্ষই পরবর্তীতে পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিবে কেন ৬০ লক্ষ ইহুদিকে আমি হত্যা করেছিলাম।
ফ্রান্স পতনের পর 1941 সালের 22শে জুন হিটলার রাশিয়া আক্রমণ করেন, আর এটাই হিটলারের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রথম দিকে জার্মান বাহিনী সর্বোচ্চ জয়লাভ শুরু করলেও মিত্রশক্তি যখন সম্মিলিত হয়ে অগ্রসর হতে শুরু করে তখন আস্তে আস্তে হিটলারের বাহিনী পিছু হটতে থাকে। 29শে এপ্রিল হিটলারের সর্বশেষ ভরসা স্টেইনের সৈন্যবাহিনী ধ্বংস হয়ে যায়, যারা ছিল সবচেয়ে চৌকস বাহিনী। হিটলার তখনই বুঝতে পারেন তার স্বপ্ন চিরদিনের মতোই শেষ। বার্লিনের শেষ প্রান্তে রুশ বাহিনীর কামানের শব্দ শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে হিটলার তার সঙ্গিনী ইভাকে বার্লিন ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তাব দেন, কিন্তু ইভা তা গ্রহণ করেননি। 29শে এপ্রিল রাত 1টার সময় বাংকারের মধ্যে ছোটোখাটো আয়োজনের মধ্য দিয়ে হিটলার ইভাকে বিয়ে করেন। বিয়ের পর হিটলার রাত 2:30-এ একটি পার্টি থ্রো করেন এবং সেখানে সঙ্গীতের সঙ্গে সকলেই একসঙ্গে শ্যাম্পেন পান করেন। ভাবা যায় কতটা বিকৃত মস্তিষ্কের লোক হলে মৃত্যু নিশ্চিত জেনেও শ্যাম্পেন পান করতে পারে, আবার বিয়েও করতে পারে। এবং মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে ঠান্ডা মাথায় 2টি চিঠি লেখেন। একটি চিঠিতে তার সকল কর্মকাণ্ডের জন্য দায়ী করেন ইয়াহুদিদেরকে। সেখানে তিনি লিখেন পৃথিবীর জন্য হুমকিস্বরূপ একটি জাতি, তারা হলো ইয়াহুদি, আর অন্যটিতে নিজের সব সম্পত্তি তার পার্টিকে দান করে যান তথা পুরো জার্মান রাষ্ট্রকেই দান করেন। 30শে এপ্রিল 1945 সাল বার্লিনের চারিদিকে অবরোধ করে ফেলেছে লাল ফৌজ। হিটলার বুঝতে পারেন যে কোনো মুহূর্তে তিনি লাল ফৌজ বাহিনীর হাতে বন্দী হতে পারেন। ওই দিন বিকাল 3:30টার দিকে বাংকার থেকে বেরিয়ে 500 মিটার দূরে গিয়ে তার সহযোগীদের সঙ্গে শেষবারের মতো দেখা করে এলেন। এ সময় তিনি তার সহযোগীদের বললেন তার মৃত্যুর পর যেন তার লাশ এমনভাবে পোড়ানো হয় যে তার দেহের কোনো অংশ যেন শত্রুদের হাতে না পড়ে। এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শোনা গেল। হিটলার নিজেই পিস্তল দিয়ে আত্মহত্যা করলেন, আর এর আগেই তার সদ্য বিবাহিত স্ত্রী ইভা বিষ পান করে দুজনেই হাতে হাত রেখে আত্মহত্যা করেন। চারিদিক থেকে তখন গোলা এসে পড়ছে। তখন হিটলারের 2 সেনা তার মৃতদেহ কম্বল দিয়ে মুড়িয়ে বাগানে নিয়ে এলো। সেই অবস্থাতেই তাদের পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো। গোটা বিশ্ব যখন ধ্বংসের খেলায় মেতে রইল, আর ঠিক সে মুহূর্তে নিজের ধ্বংসটা যেন এক প্রকার সেলিব্রেশন করলেন এডলফ হিটলার নামের মস্তিষ্ক বিকৃত এই স্বৈরশাসক। সত্যিই কি তিনি মস্তিষ্ক বিকৃতি স্বৈরশাসক ছিলেন? আপনার মত কি বলে? কোনো দেশকে ভালোবাসা, দেশের জাতিসত্তাকে টিকিয়ে রাখা যদি মস্তিষ্ক বিকৃতি বলা হয়, তাহলে আমি বলবো এমন মস্তিষ্ক বিকৃতির লোক প্রতিটি ঘরে প্রতিটি দেশের জন্যই প্রয়োজন। উনি যে কথা বলে গেছেন আমি 10 লক্ষ ইয়াহুদিকে মারতে পারিনি, পরবর্তীতে এই 10 লক্ষই বলে দিবে কেন আমি সেদিন 60 লক্ষ ইয়াহুদিকে মেরেছিলাম। এখনও কি সেটা প্রমাণিত হয়নি? সারা বিশ্বে আজ ওই জাতি ধ্বংসের খেলায় মেতেছে। তাহলে আমরা আজ যাকে মস্তিষ্ক বিকৃতি বলছি তিনি কি ঠিক ছিলেন না? হিটলার তার পুরো জীবন রাজনৈতিক উদ্দেশ্য এবং রাষ্ট্রের জন্য উৎসর্গ করেছিলেন। তিনি উচ্চতর জাতিসত্তায় বিশ্বাসী ছিলেন। তার মতো একজন মানুষ কীভাবে যে চিত্রশিল্পের প্রতি আসক্ত ছিলেন তা সত্যিই আশ্চর্যের ব্যাপার। সর্বশেষ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। আজকের মতো সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।